ওকে, এই স্লাইডটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যায়। আচ্ছা, আমরা গত ক্লাসে কিভাবে নিউ ড্রাগ প্রোডাক্ট রেজিস্ট্রেশন করা হয় এটা পড়েছি। এখন এরপর আমরা পড়ার কথা প্রাইস অ্যাপ্রুভাল। সো প্রাইস অ্যাপ্রুভালের ব্যাপারে আমরা আজকে একটু আলোচনা করে এই চ্যাপ্টারটা এখানে শেষ করব। প্রাইস অ্যাপ্রুভালের ব্যাপারে আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমাদের দুই ধরনের প্রোডাক্ট আছে, একটা এসেনশিয়াল ড্রাগস আর একটা নন এসেনশিয়াল ড্রাগস। তো এসেনশিয়াল ড্রাগসের ক্ষেত্রে গভর্নমেন্টই হচ্ছে প্রাইসটা ফিক্স করে দেয়, আর যেগুলো নন এসেনশিয়াল ড্রাগস সেই সব ড্রাগসের ক্ষেত্রে কোম্পানি নিজেই প্রাইসিং করতে পারে, কিন্তু সেই প্রাইসিংটাকে অ্যাপ্রুভাল করতে হবে। অর্থাৎ খুব বেশি বেনিফিট যাতে না হয় এবং আমাদের জেনারেল যারা কনজিউমার মানে পেশেন্ট তাদের ইকোনমিক কন্ডিশন অনুযায়ী যাতে অ্যাফোর্ডেবিলিটির ভিতর রাখা যায়। কারণ হচ্ছে যে কোনো একটা ন্যাশনাল ড্রাগ পলিসিতে আমাদের একটা বড় রোল হচ্ছে, লক্ষ্য থাকবে যে অ্যাফোর্ডেবিলিটি অফ ড্রাগস, অর্থাৎ ড্রাগটা যাতে অ্যাফোর্ড করতে পারে পিপল সেটা এনশিওর করা। শুধুমাত্র ড্রাগের কোয়ালিটি, সেফটি, ইফিকাসি এনশিওর করাই রেগুলেশনের উদ্দেশ্য না, সাথে সাথে প্রাইসিংটাও কন্ট্রোল করতে হবে। কারণ প্রাইসিংটা যদি কন্ট্রোল না করা হয়, পাবলিক হেলথ কনসার্ন হিসেবে এটা রয়ে যাবে এবং মোস্ট অফ দ্য পিপল ড্রাগটা কিনতে পারবে না। এই জন্য এইসব ক্ষেত্রে এসেনশিয়াল ড্রাগসের ক্ষেত্রে প্রাইসটা গভর্নমেন্ট হাইলি রেগুলেট করবে, আর যেগুলো নন এসেনশিয়াল ড্রাগস মানে ব্র্যান্ডেড প্রোডাক্ট সেই সব ক্ষেত্রে প্রাইস অ্যাপ্রুভাল সার্টিফিকেট নিতে হবে। সো তাহলে একটাকে আমরা বলছি ইন্ডিকেটিভ প্রাইস অ্যাপ্রুভাল, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস অ্যাপ্রুভাল। সো ডি কন্ট্রোল ক্যাটাগরি ড্রাগস হচ্ছে যেটা নন এসেনশিয়াল ড্রাগস। প্রাইস ফর ডি কন্ট্রোল ক্যাটাগরি ইজ ডিটারমাইন্ড বাই দ্য ম্যানুফ্যাকচারার্স মানে ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তো তারা একটা ইন্টারনাল প্রাইস ডিটারমাইন করবে এবং সেটা মার্কেটিং ডিপার্টমেন্ট, যেটা আমরা বাংলাদেশে আমরা বলি পিএমডি, ফার্মাসিউটিক্যাল মার্কেটিং ডিপার্টমেন্টে ফার্মাসিস্টরা জব করে, তারা এবং যারা সেলসে জব করে এই অথরিটি মিলে তারা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট হচ্ছে ইন্টারনাল প্রাইসটা ডিটারমাইন করবে বেসড অন দা ইন্টারনাল কস্টিং বা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। তাহলে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থাকবে, তারা ইন্টারনাল কস্টিং কি কি হতে পারে, যেমন র ম্যাটেরিয়ালসের কস্টিং, প্যাকেজিং এর কস্টিং, প্যাকেজিং মানে হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি প্যাকেজিং, প্লাস স্টোরেজ, প্লাস ডিস্ট্রিবিউশনের কস্ট, প্লাস মানে একটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের প্রফিট ম্যাক্সিমাম রাখতে হবে। তো সেটা করে তারা একটা রিজনেবল একটা প্রাইস তারা তৈরি করে এবং সেটা অ্যাপ্রুভ করার জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। আর ইন কেস অফ ম্যাক্সিমাম রিটেল প্রাইস অ্যাপ্রুভাল, তাহলে ম্যাক্সিমাম রিটেল প্রাইস উইদাউট ভ্যাট, এটা একটা সিলিং দেওয়া দেওয়া হয়। অর্থাৎ এটা আমাদের যে ওষুধ নীতি 1982 এবং 2016-এর যে ওষুধ নীতি তার উপর ভিত্তি করে বলা হয় যে একটা ম্যাক্সিমাম রিটেল প্রাইসটা গভর্নমেন্ট ঠিক করে দিবে, এবং সেটা হচ্ছে এসেনশিয়াল ড্রাগসের ক্ষেত্রে is determined and fixed by the government for the control category generics selected from the essential drug list। এটা 2016 পর্যন্ত ছিল 117টা, কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় সম্ভবত 200 হয়েছে বা এরকমই হওয়ার কথা। সো এটা সবসময় এসেনশিয়াল ড্রাগ লিস্ট আপডেটেড করতে হয়, কারণ আমাদের নতুন নতুন যদি এসেনশিয়াল ড্রাগ আসে এবং সেটাকে আমাদের ডিজিজ প্যাটার্ন অনুযায়ী সেটাকে এসেনশিয়াল ড্রাগ লিস্টে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, এবং সেটা যদি আমরা পাস করে নিতে পারি তাহলে আমাদের একটা এসেনশিয়াল ড্রাগ লিস্টটা আমরা মানে তার প্রাইসটা অবশ্যই গভর্নমেন্ট রেগুলেট করবে এবং সেখানে একটা ম্যাক্সিমাম রিটেল প্রাইস কিন্তু গভর্নমেন্ট ঠিক করে দেয়। কিন্তু এই ক্যাটাগরিতে থাকবে নিউ কন্ট্রোল জেনেরিক, নিউ স্ট্রেংথ অফ কন্ট্রোল জেনেরিক, নিউ ডোসেস ফর্ম অফ কন্ট্রোল জেনেরিক। মানে নতুন ডোসেস ফর্ম যদি কোনো কোম্পানি আনে সেটারও কিন্তু ম্যাক্সিমাম রিটেল প্রাইস অ্যাপ্রুভাল নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে যদি ইন্ডিকেটিভ প্রাইস অ্যাপ্রুভাল হয়, অর্থাৎ যেটা নন এসেনশিয়াল ডি কন্ট্রোল ক্যাটাগরিতে হয়, তখন অ্যাপ্লিকেশন টু, এখানে যদিও ডিএ লেখা এটা হবে ডিজিডিএ, এটা আপডেট করতে হবে, অ্যাপ্লিকেশন টু ডিজিডিএ ফর প্রাইস ইন্ডিকেটেড বাই কোম্পানি
এটাকে ইন্ডিকেটেড প্রাইস অ্যাপ্রুভাল কেন বলছে, কারণ এটা কোম্পানি নিজে ইন্ডিকেট করে দিচ্ছে। আর ডিজিডিএ যে অথরিটি, রেগুলেটরি বডি, তারা জাস্ট এটা অ্যাপ্রুভাল করে, তবে তারা অবশ্যই চেক করবে, ইভ্যালুয়েট করবে, ক্যালকুলেশন করে যে এটা রিজনেবল প্রাইস কিনা। এবং যদিও এটা মানে ডিরেগুলেটর, যদিও এটা নন এসেনশিয়াল ড্রাগ লিস্ট, কিন্তু স্টিল কোনো ব্র্যান্ডে বা জেনারিক প্রোডাক্টের দাম যাতে খুব বেশি, এমন বেশি না হয় যাতে সেটা এই এলাকার অর্থাৎ বাংলাদেশের মানুষের যে ইকোনমিক কন্ডিশন তার অনুযায়ী তার অ্যাফোর্ডেবিলিটির বাইরে যাতে না যায়, এটা চিন্তা করে ফলে এটা করা হয়েছে যে তাকে প্রাইস অ্যাপ্রুভাল নিতে হবে। সো এইটা এবং এই অ্যাপ্লিকেশনের পর দেওয়া হবে। আরেকটা হচ্ছে আমার যে প্রাইসটা, ধরো প্রাইস রিভিশন হতে পারে, যেমন ধরো র ম্যাটেরিয়ালসের যদি দাম বেড়ে যায়, বা ডলার টু ডলারের যে এক্সচেঞ্জ রেট, টাকা এবং ডলারের যে এক্সচেঞ্জ রেট অর্থাৎ টাকার যদি অবমূল্যায়ন ঘটে, তখন আমরা প্রাইস রিভিশন করতে পারি, এবং সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তাহলে প্রাইস রিভিশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে হবে ডিজিডি এর কাছে ফর সার্টিফিকেট অফ প্রাইস টু বি ফিক্সড বাই গভর্নমেন্ট মেনশনিং টিপি, ভিপিপি, এমআরপি ইনক্লুডিং ভ্যাট পার ইউনিট। এবং সেই ক্ষেত্রে তোমার তাহলে ম্যাক্সিমাম রিটেল প্রাইস অ্যাপ্রুভালের ক্ষেত্রে আমরা কি করি, প্রাইস ফিক্সেশন টেকনিক্যাল কমিটি মিটিং, অর্থাৎ প্রাইস ফিক্সেশন টেকনিক্যাল কমিটি, এটা আরেক একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি থাকবে ডিজিডি এর মধ্যে, যারা প্রাইস ফিক্সেশন টেকনিক্যাল কমিটি, এই কমিটির নাম, তারা একটা মিটিং করবে, এবং ডিজিডি কম্পাইলস দ্য অ্যাপ্লিকেশনস এন্ড কলস price fixation technical committee meeting. This committee reviews the calculations and proposes for approval or rejection to price fixation committee. তাহলে এই প্রাইস ফিক্সেশন কমিটির কাজ হচ্ছে ক্যালকুলেশনটা রিভিউ করা এবং প্রপোজালটা অ্যাপ্রুভ করা অথবা রিজেকশন করা। প্রাইস ফিক্সেশন টেকনিক্যাল কমিটি মিটিং, দিস কমিটি রিভিউজ দ্য প্রপোজালস অফ প্রাইস ফিক্সেশন, তারপরে সে প্রাইস অ্যাপ্রুভাল লেটারটা ইস্যু করবে কোম্পানির কাছে। যেমন এখানে আমরা একটা প্রাইস ক্যালকুলেশনটা এখানে দেখছি, এমআরপি মানে হচ্ছে যেটা ম্যাক্সিমাম রিটেল প্রাইস, সেখানে ধরো 116 টাকা, ট্রেড প্রাইস 100, ভ্যাট পেয়েবল প্রাইস 113.33, মানে ভ্যাট এখানে 13.33% হচ্ছে তার ভ্যাট। তারপরে এমআরপি টোটাল আসবে 133, এবং এভাবে একটা আবার এখানে কেমিস্ট মার্জিন আছে, কোম্পানি ম্যানুফ্যাকচারার্স ভ্যাট আছে, রিটেল ভ্যাট আছে, এমআরপির তো টোটাল আসবে 133। এভাবে একটা ক্যালকুলেশন যে কোনো কোম্পানি করতে পারে। সো যে এগুলো হচ্ছে প্যাক সাইজ, ট্রেড প্রাইস হচ্ছে টিভি ইন্ডিকেটেড প্রাইস হচ্ছে 116, প্যাক সাইজ 100, এখানে ধরো ট্রেড প্রাইস হচ্ছে 100, ট্রেড প্রাইস, তারপরে ভ্যাট, কেমিস্ট মার্জিন, তারপর ফলে একটা রিজনেবল ক্যালকুলেশন এখানে দেখানো হয়েছে। তবে এটার জন্য আমরা বেটার হয় আমি আরেকটা ইয়েতে যাই, এটাতে এই স্লাইডগুলোতে আমি আবার পরে আসবো, আমরা আরেকটা চেঞ্জ করি। ওকে, এটা দেখা যাচ্ছে? আমি এখন ওয়ার্ড ফাইলে গেলাম, ওয়ার্ড ফাইল দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, এটা অলরেডি আমি বলেছি ডিজিডিএ তে কি কি ক্যাটাগরি আছে, প্রাইস কন্ট্রোল, এসেনশিয়াল মেডিসিনস, আর এটা নন কন্ট্রোল মেডিসিনস। এর মাঝে প্রাইসিং ফ্যাক্টর গুলো কি কি, when approving or fixing prices DGDA evaluates production cost। তাহলে প্রোডাকশন কস্টে কি কি থাকবে, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট যেটা র ম্যাটেরিয়ালস এর কস্ট, এপিআই এর কস্ট, এক্সিপিয়েন্টস এবং প্যাকেজিং এর কস্ট। প্যাকেজিং কিন্তু প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি প্যাকেজিং তিনটাই এখানে কস্টটা অ্যাড হবে। ম্যানুফ্যাকচারিং এন্ড কোয়ালিটি কন্ট্রোলের কস্ট, অর্থাৎ তোমার পুরো
ড্রাগের ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে যে এই কস্টটা, যেমন ধরো তুমি ক্লিন রুম টেকনোলজি করলা, তারপরে তুমি তোমার এই প্রোডাকশন ফ্যাসিলিটির যে খরচটা, তারপর পার্সোনালের যে বেতন, এরপরে কোয়ালিটি কন্ট্রোলে তোমার যে টেস্টগুলো করতে হয়েছে, রেকর্ডিং, ডকুমেন্টেশন, কোয়ালিটি অ্যাসুরেন্সের পুরো পুরো সবকিছু মিলাই এটা টোটালটা মিলে প্রোডাকশন কস্ট। অর্থাৎ এপিআই থেকে শুরু করে ফাইনাল ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত যত খরচ সবগুলা কিন্তু এখানে যুক্ত হবে। এরপরে ইম্পোর্ট কস্ট ফর ইম্পোর্টেড র ম্যাটেরিয়ালস আর ফিনিশ ড্রাগস, এক্সচেঞ্জ রেট ইম্প্যাক্ট, এবং এখানে আবার এক্সচেঞ্জ রেটটাও এখানে ইম্প্যাক্ট ফেলবে। এক্সচেঞ্জ রেট যদি বাড়ে কমে কোম্পানির, হ্যাঁ 5% আমরা সবসময় প্লাস মাইনাস রাখবো, কিন্তু ধরো 20% যদি ভেরিয়েশন হয়ে যায়, ধরো ডলারের দাম এখন 124, সেটা যদি 150 হয়ে যায়, তখন অবশ্যই কোম্পানি প্রাইস রিভিশনের জন্য অ্যাপ্লিকেশন করবে। ফলে ইম্পোর্ট কস্ট বা এক্সচেঞ্জ রেট ইম্প্যাক্ট এটা কনসিডারেশনে রাখতে হবে। ওভারহেড অ্যান্ড ডিস্ট্রিবিউশন, যেটা আমি অলরেডি বললাম, ট্রান্সপোর্টেশন এবং স্টোরেজে তোমার যে খরচটা, অর্থাৎ প্রোডাক্টটা ডিস্ট্রিবিউশনের আগেও স্টোরেজে যে খরচটা পড়ে সেটাও কাউন্ট করতে হবে। তারপর ট্রান্সপোর্টেশনের যে খরচ, মার্কেটিং এন্ড প্রমোশনের জন্য তোমার যে খরচ হচ্ছে, হোলসেল এবং রিটেল মার্জিন রাখতে হবে। আবার হোলসেলে এক ধরনের মার্জিন, রিটেল মার্জিন আরেক ধরনের মার্জিন। এরপর থেরাপিউটিক ইম্পর্টেন্স, লাইফ সেভিং ড্রাগস মে হ্যাভ স্ট্রিক্টার কন্ট্রোলস। লাইফ সেভিং ড্রাগসের ক্ষেত্রে খুব বেশি লাভ করা যাবে না, যেমন হেপারিনের ক্ষেত্রে আমরা স্ট্রিক্ট কন্ট্রোল মার্জিন রাখবো, হোলসেল এবং রিটেল মার্জিনটা কমে আসবে। পাবলিক হেলথ প্রায়োরিটি মেডিসিনস কেপ্ট অ্যাফোর্ডেবল, এখানে পাবলিক হেলথ প্রায়োরিটি মেডিসিন যেগুলো, সেগুলা যেমন অ্যান্টিবায়োটিক, তারপরে ধরো প্যারাসিটামল, তারপর এই যেগুলো ধরো স্টেরয়েড, যেগুলো লাইফ সেভিং এবং পাবলিক হেলথ প্রায়োরিটি মেডিসিন, সেগুলোকে অ্যাফোর্ডেবল রাখা। মার্কেট কম্পিটিশন, প্রেজেন্স অফ জেনারিক অল্টারনেটিভস লোয়ার্স অ্যালাউয়েবল প্রাইস, ধরো মার্কেট কম্পিটিশন থাকলে প্রাইস কমে আসবে, কারণ জেনারিক অল্টারনেটিভ যদি বিভিন্ন কোম্পানি থাকে, এটা প্রাইসটা তোমাকে কমাতে হবে। সো এই টোটাল কস্টগুলো কিন্তু আমাদের ক্যালকুলেশন করে তারপরে প্রাইসিংটা করা হয়, এবং ডিজিডিএ কিন্তু এই ভিত্তিতেই ইভ্যালুয়েশন গুলো করবে। তাদের প্রাইস ফিক্সেশন টেকনিক্যাল সাব কমিটি থাকবে তারা। সো প্রাইস অ্যাপ্রুভাল প্রসেসটা স্টেপ বাই স্টেপ হচ্ছে, যেটা অলরেডি কিছুটা বলেছি। ম্যানুফ্যাকচারার সাবমিটস প্রাইস প্রপোজাল টু ডিজিডিএ, দেন ডিজিডিএ রিভিউস কস্ট স্ট্রাকচার এন্ড মার্কেট ডাটা। ইফ অ্যাকসেপ্টেবল, DGDA approves maximal retail price. Approved price is printed on the packaging. Any price change requires DGDA approval. আচ্ছা, প্রাইসটা যদি রিভিশন করতে হয়, যে চেঞ্জ, সেটার জন্য আবার DGDA এর কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হবে। এখন DGDA শুধু প্রাইস অ্যাপ্রুভাল করেই তার কাজ শেষ না, তাকে আবার মনিটরিং করতে হবে, প্রাইস মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট। প্রায় দেখবা যে পত্রপত্রিকায় রিপোর্ট আসে যে ডিজিডিএ এরকম বিভিন্ন জায়গায় গিয়ে তারা দেখছে যে যেই প্রাইসটা তারা মানে অ্যালাউ করেছে, তার চেয়ে 20% বেশি প্রাইসে কোম্পানিগুলো ওষুধ বিক্রি করতেছে রিটেল প্রাইসে, এমআরপি। তখন ডিজিডিএ কিন্তু এই ধরনের যদি অ্যানোমালি পায়, কারণ তাকে যেই প্রাইসটা যে এই ব্র্যান্ডের জন্য অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, তার চেয়ে যদি বেশি দামে বিক্রি হয় যদি এমআরপি লেভেল, তখন ডিজিডিএ এটা মনিটর করে প্রমাণ পেলে সে অ্যাকশন নিতে পারবে এবং আইনানুগ ব্যবস্থা নিতে পারবে, তার রেজিস্ট্রেশন বাতিলও করতে পারবে ইচ্ছা করলে। সো ডিজিডিএ মনিটরস কমপ্লায়েন্স থ্রু ফিল্ড ইন্সপেকশনস, মার্কেট সার্ভেলেন্স, পেনাল্টিস ফর ওভার প্রাইসিং। Violations may lead to fines, cancellation of license or legal action. So এখানে কিছু স্পেশাল সিচুয়েশন আছে যেখানে প্রাইস অ্যাডজাস্টমেন্ট করতে হয়। So price adjustments may require due to sharp currency fluctuations, raw material price hikes. আর কারেন্সি ফ্লাকচুয়েশনস মানে হচ্ছে ধরো ডলার টু টাকা যে এক্সচেঞ্জ রেট, সেটা যদি হাইলি ফ্লাকচুয়েট করে এবং র ম্যাটেরিয়াল প্রাইস হাইক যদি বেশি, ধরো এপিআই প্রাইস অনেক বেড়ে গেল, পাবলিক হেলথ ইমার্জেন্সি হলে তখন আমাদেরকে প্রাইস অ্যাডজাস্টমেন্ট করতে হবে। যেমন আমরা করোনার সময় দেখেছি প্রাইসটা অনেক কমিয়ে রাখা হয়েছে। So in summary, the DGDA controls prices of essential medicines and approves prices of other drugs based on cost, public health needs, and market conditions to ensure affordability and accessibility. DGDA একটা বড় রোল হচ্ছে
যে সেটা এসেনশিয়াল হোক বা নন এসেনশিয়াল ড্রাগ হোক, এই ড্রাগটাকে পাবলিকের কাছে অ্যাফোর্ডেবল করা এবং পাবলিকের অ্যাক্সেসটা যাতে ড্রাগে থাকে সেটা এনশিওর করা। সেজন্যই হচ্ছে এই কস্ট এবং প্রাইসিংটা তাকে রেগুলেট করতে হয়। সো এখানে একটা এক্সাম্পল আমরা দিচ্ছি, প্রাইস কন্ট্রোল এসেনশিয়াল মেডিসিন, যেমন প্যারাসিটামল 500 মিলিগ্রাম ট্যাবলেট এসেনশিয়াল ড্রাগ লিস্টে আছে। তো এই কারণে গভর্নমেন্টই এর ম্যাক্সিমাম রিটেল প্রাইসটা ফিক্স করে দিবে। হাইপোথেটিক্যাল কস্ট ব্রেকডাউন পার ট্যাবলেট, এপিআই এর ক্ষেত্রে ধরো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট এপিআই যেটা প্যারাসিটামল, অ্যানেসিটাল প্যারামেনো, প্যারাসিটামলের পুরো নামটাকে অ্যানেসিটাল প্যারামেনোফিনল, তাহলে এই এপিআইটা যদি কিনা হয় তার জন্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের কস্ট হচ্ছে ধরো প্রতি ট্যাবলেটে 0.3 টাকা, এক্সিপিয়েন্টস এন্ড ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে ধরো 0.2 টাকা, প্যাকেজিং হচ্ছে 0.15 টাকা, ডিস্ট্রিবিউশন এন্ড লজিস্টিক্স 0.1 টাকা, হোলসেল এন্ড রিটেল মার্জিন 0.15, টোটাল কস্ট আসছে 0.9। ডিজিডিএ মে সেট এমআরপি মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস 1 টাকা পার ট্যাবলেট, ম্যানুফ্যাকচারার্স ক্যান নট সেল অ্যাবাভ 1 টাকা ইভেন ইফ ব্র্যান্ডেড। তাহলে এইভাবে হচ্ছে আমরা ক্যালকুলেশনটা করি। এসেনশিয়ালের ক্ষেত্রে কিন্তু মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস 1 এর মধ্যে রাখতে হবে যদি বলা হয়, তাহলে সে টোটাল কস্ট দিয়ে 0.1, তাহলে 1 এর উপর ক্রস করা যাবে না। এটা একটা হাইপোথেটিক্যাল কস্ট ব্রেকডাউন আর কি। আরেকটা হচ্ছে যেমন ধরো নন কন্ট্রোল ব্র্যান্ডেড জেনেরিক ওমিপ্রাজল, এটা নন এসেনশিয়াল ওমিপ্রাজল 20 মিলিগ্রাম ক্যাপসুল, দিস ইজ নট স্ট্রিক্টলি প্রাইস ফিক্সড। সো কোম্পানি এরকম প্রপোজাল দিতে পারে, যেমন প্রোডাকশন কস্ট অর্থাৎ প্রতি ট্যাবলেটে ওমিপ্রাজল 20 মিলিগ্রাম প্রতি ক্যাপসুলে প্রোডাকশন কস্ট 2.2 টাকা, প্যাকেজিং 0.5 টাকা, মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন 1 টাকা, প্রফিট মার্জিন 1.3 টাকা, প্রপোজড এমআরপি 5 টাকা পার ক্যাপসুল। তখন ডিজিডিএ রিভিউ করবে, রিভিউ করে ডিজিডিএ চেক করবে যে কস্ট জাস্টিফাইড কিনা, প্রাইসেস অফ কম্পিটিং ব্র্যান্ডস, অ্যাফোর্ডেবিলিটি, এই তিনটা এখানে ফ্যাক্টর হিসেবে আসবে। কস্টটা আসলে জাস্টিফাইড কিনা, এরপর জাস্টিফাইড হলেও অন্য কম্পিটিং ব্র্যান্ডসের প্রাইসটা কেমন, কম্পিটিং ব্র্যান্ডের প্রাইসের উপর প্রাইসের সাথে এটা ভেরিয়েশন যাতে খুব বেশি না হয়। এরপর অ্যাফোর্ডেবিলিটি অর্থাৎ পিপল যাতে এটা ইজিলি কিনতে পারে, এবং এই অ্যাফোর্ডেবিলিটিটা কিন্তু কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করবে। যেমন অনেকে এটা বলবে যে ওমিপ্রাজল বাংলাদেশে অনেক সস্তা কিন্তু ইউএসএ তে এটা এত এক্সপেন্সিভ কেন, সেটার লজিক হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি। তাদের যে পার ক্যাপিটা ইনকাম আর আমার যে পার ক্যাপিটা ইনকাম সেটা সেম না, ফলে এই কারণে অ্যাফোর্ডেবিলিটি আমাকে কনসিডারেশনে রাখতে হবে। ইফ মার্কেট প্রাইস রেঞ্জ ইজ 4.5 to 5.5 টাকা, ডিজিডিএ মে অ্যাপ্রুভ 5 টাকা। তাহলে একটা 20 মিলিগ্রাম ওমিপ্রাজল ক্যাপসুলের জন্য তখন ডিজিডিএ 5 টাকা হচ্ছে তাকে ফিক্স করে দিবে। অর্থাৎ এভাবে ডিজিডিএ রিভিউ করে তার কস্ট জাস্টিফাইড কিনা প্লাস অন্যান্য কম্পিটিং ব্র্যান্ডসের প্রাইসের সাথে তুলনা করে আমাদের আবার অ্যাফোর্ডেবিলিটি ইকোনমিক কন্ডিশন চিন্তা করে পিপলের অ্যাফোর্ডেবিলিটির কথা চিন্তা করে তখন সে অ্যাপ্রুভ করলো 5 টাকা পার ক্যাপসুল ওমিপ্রাজল 20 মিলিগ্রাম। আরেকটা হচ্ছে আমরা বলছি ইম্পোর্টেড লাইফ সেভিং ইনজেকশন, যেমন ইনসুলিন ভায়াল, এটা যদি ইম্পোর্ট করতে হয়, ধরো এটা ইম্পোর্টেড একটা প্রোডাক্ট ইনসুলিন ভায়াল, সেই ক্ষেত্রে ইম্পোর্ট প্রাইস হচ্ছে ধরো 450 টাকা, শিপিং অ্যান্ড কোল্ড চেইন হচ্ছে 50 টাকা, ট্যাক্সেস কারণ এটা ট্যাক্স দিতে হবে ইম্পোর্ট করার জন্য, ট্যাক্সেস অ্যান্ড হ্যান্ডলিং 40 টাকা, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ফার্মেসি মার্জিন ধরো 60 টাকা, তাহলে টোটাল 600 টাকা। সো ডিজিডিএ মে অ্যাপ্রুভ এমআরপি 620 to 650 to ensure availability but prevent excessive markup. সো তার মানে টোটাল কস্টটা ধরো 600 টাকা পড়লো, কিন্তু তখন এমআরপি ফিক্স করে দিবে ডিজিডিএ যেটা 620 থেকে 650, কিন্তু এর উপর হওয়া যাবে না। সো এখানে কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? ওকে, তো আরেকটা আমরা বললাম এক্সাম্পল 4 হচ্ছে প্রাইস ইনক্রিজ রিকোয়েস্ট, অর্থাৎ তোমার প্রাইসটা যদি রিভিশন করতে হয়, সাপোজ এ ম্যানুফ্যাকচারার রিকোয়েস্ট এ প্রাইস ইনক্রিজ ফর অ্যান অ্যান্টিবায়োটিক, রিজন তাকে দেখাতে হবে, রিজন হচ্ছে এপিআই কস্ট ইনক্রিজ বাই 40% ডিউ টু গ্লোবাল সাপ্লাই ইস্যুস,
আর এটা হচ্ছে কারেন্সি ডিপ্রিসিয়েশন, অর্থাৎ তোমার এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েট করলো এবং ডলারের দাম বেড়ে গেল, টাকার দাম কমে গেল। এই ধরনের কেসে আমরা কারেন্সি যখন এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েট করে তখনও সে প্রাইসটা রিভাইজ করতে পারে। আরেকটা বললাম, এপিআই যদি কস্ট মানে র মেটেরিয়াল প্রাইস কস্ট যদি বেড়ে যায়, সো ডিজিডিএ মে রিভিউ ইনভয়েসেস এন্ড কস্ট প্রুফ। শুধু সে এটা অ্যাপ্লিকেশন করলেই হবে না, তাকে ইনভয়েস দেখাতে হবে, প্লাস কস্ট যে বাড়লো সেটা প্রুফ দেখাতে হবে। তারপর ডিজিডিএ মে অ্যাপ্রুভ পার্শিয়াল ইনক্রিজ, রিজেক্ট ইফ আনজাস্টিফাইড, যদি আনজাস্টিফাইড হয় তাহলে সে রিজেক্টও করতে পারে। সো ওভারঅল এটা হচ্ছে তোমার প্রাইস কন্ট্রোল অ্যান্ড রেগুলেশন। এরপর আরেকটা ফাংশন রেগুলেটরি অ্যাফেয়ার্সের, সেটা হচ্ছে প্রোডাক্ট রিনিউয়াল। নর্মালি প্রোডাক্ট ভ্যালিডিটি 5 years আফটার রেজিস্ট্রেশন। তো তখন রেগুলেটরি অ্যাফেয়ার্স টিম অ্যাপ্লাইজ ফর রিনিউয়াল অফ প্রোডাক্টস মান্থলি। Printed commercial packaging material is must for renewal as well as fee. A product once applied for renewal will be treated as valid until further notice by TGDA. So approval of changes in existing products. ধরো এক্সিস্টিং প্রোডাক্টে যদি কোনো চেঞ্জ থাকে, যেমন ফর্মুলা এক্সিপিয়েন্টে যদি চেঞ্জ থাকে বা ফর্মুলাতে অথবা প্যাক সাইজ বা ফর্মসে, ইভেন প্যাকেজিং টেক্সটে যদি কোনো চেঞ্জ থাকে, অথবা তুমি যদি ব্র্যান্ড নেম চেঞ্জ করতে চাও, তাহলে তোমাকে ডিজিডি এর কাছ থেকে এগুলোর অ্যাপ্রুভাল নিতে হবে। প্রমোশনাল ম্যাটেরিয়ালস অ্যাপ্রুভাল, এটাও খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন ডিজিডি এর। কারণ কোম্পানি যে তার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের প্রমোশনের জন্য যে লিটারেচার, প্যাড, অ্যাওয়ারনেস স্টিকার, ডিসপ্লে, অ্যাডভার্টাইজমেন্ট ইন মিডিয়া, কেমিস্ট প্যাক এগুলো তৈরি করবে, এগুলোকে বলা হয় প্রমোশনাল ম্যাটেরিয়ালস। এই প্রমোশনাল ম্যাটেরিয়ালসে কি লেখা থাকবে, সেটা সাইন্টিফিক্যালি ভ্যালিড কিনা এবং এক্সাজারেশন যাতে না থাকে, এবং সেটা তোমার ডিজিডিএ রিভিউ করবে, ইভ্যালুয়েট করবে, মনিটর করবে এবং ফাইনালি এটা আইদার অ্যাপ্রুভ করবে অথবা রিজেক্ট করবে। এরপরে যদি কোনো কোম্পানি বাই ইন্টারন্যাশনাল মার্কেটিং সার্টিফিকেট চায়, তাহলে তার জন্য তাকে ডিজিডি অনুমোদন নিতে হবে। নিউ প্রোডাক্ট রেজিস্ট্রেশন ফর এক্সপোর্ট অনলি, জিএমপি সার্টিফিকেট অ্যাপ্রুভাল, অর্থাৎ জিএমপি গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস সে ফলো করছে কিনা, এটা সার্টিফিকেট ডিজিডিএ অ্যাপ্রুভ করবে। গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস মানে হচ্ছে ডব্লিউএইচও এবং এফডিএ একটা গাইডলাইন সেট করেছে, যেটা ফলো করতে হবে ড্রাগের কোয়ালিটি কনসিস্টেন্টলি এবং রিপ্রোডিউসিবলি এনশিওর করার জন্য। তো এই গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসের মধ্যে থাকবে হচ্ছে তোমার ক্লিন রুম টেকনোলজি ফলো করা হচ্ছে কিনা, ওয়াটার ট্রিটমেন্ট আছে কিনা, ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে কিনা, অ্যাসেপ্টিক টেকনিক ফলো করা হচ্ছে কিনা, তারপরে এসওপি ফলো করা হচ্ছে কিনা, রিটেন প্রোটোকল আছে কিনা, অডিট, ইন্সপেকশন, মনিটরিং, ডকুমেন্টেশন, ব্যাচ টু ব্যাচ কন্ট্রোল, তারপর প্রসেস ভ্যালিডেশন, ইকুইপমেন্ট ক্যালিব্রেশন, এবং এই যে টোটাল ব্যাপারটা একটা গুড গাইডলাইন ফলো করে সেখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে কিনা, এটা একটা সার্টিফিকেট দেওয়া হবে। ওই সার্টিফিকেটটা হচ্ছে এক্সপোর্টের জন্য খুবই দরকারি এবং ইম্পর্টেন্ট। সার্টিফিকেট অফ এ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, ফ্রি সেল সার্টিফিকেট, পারমিশনস ফর এক্সপোর্ট, স্টেটমেন্ট অফ লাইসেন্সিং স্ট্যাটাস অফ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, নো অবজেকশন সার্টিফিকেট ফর ইম্পোর্ট অর এক্সপোর্ট ফর স্যাম্পলস, এই সবগুলাই হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটিং সার্টিফিকেট বা অ্যাপ্রুভালের মধ্যে পড়বে। সেগুলো ডিজিডি এর কাজ। যেমন ইন্টারন্যাশনাল মার্কেটিং সার্টিফিকেটের একটা অ্যাপ্রুভাল এখানে দেওয়া আছে, কম্পিটিটরস অ্যাক্টিভিটিস, ম্যানুফ্যাকচারিং এগ্রিমেন্ট ইস্যুস উইথ আদার্স, এটাও ডিজিডিএ করে। ধরো কোন একটা কোম্পানি কোন একটা প্রোডাক্ট অন্য একটা কোম্পানির ম্যানুফ্যাকচারিং ইউনিট যদি ইউজ করে প্রোডাকশন তৈরি করে, সেটারও একটা চুক্তি থাকবে, সেই চুক্তিটা ক্ষেত্রে ডিজিডিএ রোল প্লে করবে, ওই এগ্রিমেন্টটা সে অ্যাপ্রুভ করবে।
এবং অথবা রিনিউ করবে। তো এইগুলো হচ্ছে বিভিন্ন স্যাম্পল দেওয়া হয়েছে, এগুলো তোমার ম্যানুফ্যাকচারিং লাইসেন্স ফর্ম, রেসিপি অ্যাপ্রুভাল লেটার, তারপর প্রোডাক্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, প্রাইস সার্টিফিকেট, জিএমপি সার্টিফিকেট, এক্সপোর্ট পারমিশন, এনওসি ফর ইম্পোর্ট, নন অবজেকশন সাবমিট, এনওসি ফর এক্সপোর্ট, এগুলা হচ্ছে তোমার অ্যাপ্রুভাল সার্টিফিকেট, এগুলো ডিজিডিএ ইস্যু করবে। সো ওভারঅল এটা হচ্ছে আমাদের একটা কোম্পানির রেগুলেটরি অ্যাফেয়ার্স টিমের ফাংশন কি, এবং আবার রেগুলেটরি অথরিটি হিসেবে ডিজিডিএ এর ফাংশন কি, এবং সেই ক্ষেত্রে কিভাবে ডিজিডিএ ড্রাগের নিউ ড্রাগ রেজিস্ট্রেশন করবে অথবা এক্সিস্টিং ড্রাগের রেজিস্ট্রেশনটা রিনিউ করবে, প্লাস প্রাইসিং ফিক্স করবে, প্লাস অন্যান্য যে সার্টিফিকেটগুলো সে ইস্যু করবে। ওভারঅল এটা হচ্ছে এই চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারটা আমরা এখানে শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা ড্রাগ পলিসিতে যাব, ন্যাশনাল ড্রাগ পলিসি 1982, এরপরে ন্যাশনাল ড্রাগ পলিসি 1982 যে অ্যামেন্ডমেন্টগুলো সেগুলো আমরা নেক্সট ক্লাসে করব। সো আজকে এই পর্যন্তই। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার এই শীটটা প্লাস হচ্ছে প্রাইসিং যে এটা প্রসিডিউরটা আছে সেটা একটু শেয়ার করে এখন দিন। আমি মেইল করে দিচ্ছি সিআর দুজনকেই, ওরা তোমাদের দিবে। আচ্ছা আমি এখনই দিয়ে দিচ্ছি। ওকে স্যার এই চ্যাপ্টারটা কি তাহলে স্যার 4টা আমাদের ক্লাস লেকচার ম্যাটেরিয়াল হলো? আগের গুলা কি দিই নাই? না না স্যার, ওই আগের হচ্ছে মানে এই 4টা মিলিয়ে পড়তে হবে আমাদের এই চ্যাপ্টারটা কভার করার জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখনই দিচ্ছি। ওকে ঠিক আছে। সো আমি মেইল করছি। না স্যার, আমি তোমরা বলতে চাচ্ছিলাম এই চ্যাপ্টারটা কভার করার জন্য কি আমাদের 4টা ম্যাটেরিয়াল, 2টা ওয়েবসাইট, দেন একটা ওয়ার্ড ফাইল আর একটা পিপিটি, এই 4টা মিলিয়ে পড়তে Right. হবে? হ্যাঁ হ্যাঁ, চারটা মিলেই। এটা তো অনেক বড় চ্যাপ্টার। এখানে আমরা প্রায় আমাদের সিলেবাস তার প্রায় 50% কভার করেছি, কিন্তু আরো বাকি 50% হচ্ছে আমাদের ড্রাগ পলিসি, ড্রাগ অ্যাক্ট, ওগুলা নিয়ে। সো তো এমনিতে তো এটা অনেক হিউজ হয়ে গেল। এটা হচ্ছে আমরা যখন আবার ক্লাস শুরু করব তখন তোমরা যেখানে যেখানে বুঝো না সেটা আবার আমরা আলোচনা করব। আমার মনে হয় রিভিউ ক্লাস নেওয়ার অনেক অপশন থাকবে, কারণ আমরা মানে আমি তো এই প্রথম সেমিস্টারের এই ক্লাসটা কন্টিনিউ করব। আমার মনে হয় যে আমাকে মানে সিলেবাস অনেক আগেই শেষ হবে, বাট আমি তারপর আবার রিভাইজ করতে পারবো। সো এখন যদিও মনে হয় যে অনেক হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট বাস্তবে অত বেশি না, কারণ হচ্ছে আমাদের তো সিলেবাসটা অনেক বড় না, মানে এখানে চ্যাপ্টারই কম। ওকে, মানে 5টা চ্যাপ্টার, তার মধ্যে আমি 2টা চ্যাপ্টার বা 3টা চ্যাপ্টার নিব, 3টা। হ্যাঁ ওকে ঠিক আছে। তাহলে স্যার আমাদের কি একটা চ্যাপ্টার শেষ হলো না? হ্যাঁ হ্যাঁ, একটা চ্যাপ্টার শেষ। জি, থ্যাংক ইউ স্যার। এটাই সবচেয়ে বড় চ্যাপ্টার। এর বাকি 2টা চ্যাপ্টার অনেক অত বড় না। যেমন আচ্ছা। একটা আসছে মনে হয় কোন এক বাংলাদেশ, ইউরোপিয়ান ইউনিয়ন অথবা কানাডা, এদের যে ড্রাগ রেগুলেশনের রুল। তো আমরা যেহেতু ওভারঅলটা পড়ছি, ফলে ওটা মানে হয়তো 1-2টা ক্লাসে শেষ হবে, আর আচ্ছা। আমাকে সিলেবাসটা দেখতে হবে। আমরা নেক্সট আসলে জোর দিব হচ্ছে আমাদের যে ড্রাগ পলিসিগুলো, এই ড্রাগ পলিসিগুলো অ্যাকচুয়ালি গ্লোবাল স্ট্যান্ডার্ড। বাংলাদেশের এখনকার পলিসিটা আমি এখনো ইভালুয়েট করি নাই, বাট 82 যে ড্রাগ পলিসি, এটা WHO হাইলি অ্যাপ্রিসিয়েট করেছে, এবং দুনিয়া জুড়েই এই 82 ড্রাগ পলিসিকে স্ট্যান্ডার্ড ধরে WHO অন্যান্য নাইজেরিয়া, কানাডা, সরি থার্ড ওয়ার্ল্ড এবং সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি সবগুলাকে এটা প্রমোট করতে বলে। 82 ড্রাগ পলিসি এত একটা যুগান্তকারী ঘটনা ছিল বাংলাদেশের জন্য। এটা মানে খুবই একটা ভালো একটা পলিসি আমরা তৈরি করতে পারছি। তো ফলে ওগুলা যখন আমরা আলোচনা করব, আমরা গ্লোবাল যে স্ট্যান্ডার্ড সেটাই আমাদের চলে আসবে আশা করি। সো অ্যাকচুয়ালি আমরা তো এফডিএটাই ফলো করছি। তো আমরা যখন এখানে জিএমপি গাইডলাইন নিয়ে কথা বলি, তখন সেটা এফডিএ এর রুলই, মানে ইউএসএ কে মডেল হিসেবে ধরা হচ্ছে, কারণ ইউএসএ ড্রাগ পলিসির ক্ষেত্রে এখনো পর্যন্ত
সবচেয়ে ভালো স্ট্যান্ডার্ড মেনটেন করে ইউরোপিয়ান ইউনিয়নের তুলনায়। সো সে কারণে অন্যান্য চ্যাপ্টার গুলো অত মানে মানে খুব বেশি বড় হবে না আর কি। ওকে, ঠিক আছে তাইলে তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিয়ে রাখো। সিআর কে? জি স্যার, অ্যাটেন্ডেন্স নেওয়ার ব্যবস্থা হয়েছে স্যার, সিআরদের আচ্ছা, দ্বারা। ওকে, ঠিক আছে। স্যার আমাদের কাইন্ডলি হ্যাঁ এই 4টা ম্যাটেরিয়াল একটু দিয়ে দিলে ভালো আচ্ছা, হয়। আমি এখনই স্যার পাঠাচ্ছি। আপনাকে হোয়াটসঅ্যাপে যে ইমেলটা শেয়ার করেছিলাম, এটা আমাদের পিএমপি ব্যাচ 2 এর অফিসিয়াল মেল, মানে সব ফ্যাকাল্টিরা এই মেলেই সেন্ড করে, তো আপনি তাহলে এটাতেই সেন্ড করতে পারেন। আচ্ছা, তো এটা কোনটা? দাঁড়াও, তুমি পাঠাই। কই তোমার কি মেইল এখানে দেওয়া হয়েছে? আমার কাছে তো হোয়াটসঅ্যাপে দাও নাই। তাহলে কাকে মেইল করব? মারুফকে? মারুফ ডট আল হাসান 029 জিমেল। মারুফ আছে? না স্যার, মনে হয় নেই। আচ্ছা ইসরাত, তুমি একটা তোমার মেইল আইডিটা দাও, তোমাকে মেইল করে দিতে হবে। হোয়াটসঅ্যাপে পাঠাও আমাকে। আমি দিচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক, লিভ নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।